এখানে বেশ কয়েকটা বিবেচ্য বিষয় ছিল। তার মধ্যে প্রথমটি হলো বাংলাদেশ ল অফিসার্স অর্ডার 1972 এর সংশোধন হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় ছিল, হ্যাঁ এটা পাওয়া যাবে। সেখানে আপনারা জানেন যে বাংলাদেশ ল অফিসার্স, ও ভেরি গুড ভেরি গুড, এই তো এই আপনাদের মধ্যমণি আছেন এখানে, সুতরাং। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে বেশ অনেক থ্রেড বিয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের এরপরে আরেকটা ছিল জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব ছিল। বিস্তারিত আলাপ আলোচনার পরে এটিও গৃহীত হয়েছে। আরেকটি বিষয় ছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল। সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। আরেকটি বিষয় ছিল যে প্রতি বছর 18ই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে, আর আমাদের জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয় 30শে ডিসেম্বর তারিখে। তো একই বিষয়ে একই প্রতিপাদ্য নিয়ে আমাদের 12 দিন পর পর দুটো অনুষ্ঠান করা, এটার গুরুত্ব অনেক সময় কমে যায়। এই চিন্তা করে সিদ্ধান্ত হয়েছে, এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব এসেছিল। সিদ্ধান্ত হয়েছে যে দুটোকে মার্চ করে আমরা 18 তারিখ ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়গুলি। নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, আমি ইয়াসমিন, আমি নিউজ কন্ট্রোলে কাজ করি। যেটা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যেটা চূড়ান্ত এবং খসড়া অনুমোদন হয়েছে, সেটা নিয়ে কি কি আছে এই আইনে, কি কি ধারা পরিবর্তন আসবে? এইটা এত বিস্তারিত বলা সমীচীন হবে না, অনেক সময় লাগবার কথা। অনেকগুলি হ্যাঁ স্যালিয়েন্ট ফিচার্সগুলি বলা যেতে পারে। যেমন কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। একটা দুটো বলি, আমার সব কিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না। আর একটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত যে পাবলিক হিয়ারিং হবে কি না। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা এটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্যে তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল। যেন একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না। তো সেই ওই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন, এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা আর একটু বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম, তাহলে হয়তো। একটা বিষয়, আমি রফিকুল বাসার চ্যানেলে কাজ করি। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয় একটা ছিল, এই বিষয়টা ছিল কি?
এই বিষয়টাতে পলিটিক্যাল কনোটেশন আছে, তো আমার মনে হয় যে জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। এটা ছিল কিনা অ্যাটলিস্ট ছিল কিনা সেটা একটা, আরেকটা হচ্ছে যে আমি ফজলুল আরবি 18 মাইল কাজ করি, আরেকটা হচ্ছে যে মোট কয়টা সংশোধনী আছে আসলে, মোট কয়টা সংশোধনী? অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে। 20টা আছে। আলোচনা হ্যাঁ, এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কী আলোচনা হয়েছে আমার মনে হয় আপনারা আরও বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, উনি যখন আপনাদের সাথে বসবেন তখন আরও সুন্দরভাবে উনি বুঝাতে পারবেন, আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। স্যার শিডিউলের বাইরে কোনো কিছু ছিল কিনা, যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য বা এই ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা? বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। এই কথাটা চলমান, আপনারা বুঝতে পারছেন যে এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। আমি আজহার রিমন, আমি এখন টিভি থেকে এসেছি। আপনি নিজেও বলেন এবং এই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে একটা কাগজ পাঠানো হয়েছে, সেখানে এরকম দেখা যাচ্ছে যে অডিও ভিডিওর মাধ্যমে বিচার কাজ সম্প্রচার ও ধারণ করার এরকম একটা সুযোগ। এগুলোতে যে গণমাধ্যমগুলোর জন্য সুযোগ থাকবে, আর একটা ব্যাপার ছিল যে বিদেশ থেকে আইনজীবী আনা, এরকম অনেক কিছু আলোচনায় ছিল, সেগুলো সম্পর্কে বলতে পারেন এই আইসিটি অ্যাক্টের ব্যাপারে? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছে। এটা আমাকে স্মরণ করিয়ে দিল। হ্যাঁ, এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে। আর যেটা বললেন যে সম্প্রচার করা হবে কিনা, সম্প্রচার করা হবে না। তবে আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়, এগুলো রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান, তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। আমি যদি ইয়েস নো প্রশ্ন করেন তাহলে নো। আমি আমিরুল ইসলাম, যুগান্তরে কাজ করি। বিদেশ থেকে যারা থাকতেন, ভিকটিম থাকতেন, বা তাদের ভিকটিম ধরা হয়, তাদের উকিল রাখার সুযোগ থাকবে কিনা ট্রাইব্যুনালে? অবজারভারটা তো বললেন, অবজারভারটা বললেন, কিন্তু আমি যদি চাই আমি লন্ডন থেকে একজন এখানে ব্যারিস্টার নিয়ে আসবো, আমার পক্ষে সম্ভব কিনা? এইটা আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আরও ভালোভাবে বোঝাতে পারবেন আপনাদেরকে। উনি এই ধরনের বিষয়গুলি যাতে কভার করতে পারেন, সেই জন্য উনি আরও বিস্তারিতভাবে বলবার জন্য ইভেন্ট করেছেন, একটা প্রোগ্রাম করেছেন। রাজনৈতিক পরিচয়টা হয় ব্যাকগ্রাউন্ডের কারণে অনেক সময় চাকরির যে সমস্যাটা হয়, চাকরি কিন্তু রাজনৈতিক পরিচয়টা রহিতকরণের বিষয়ে প্রস্তাব করা, এটা আজকে আলোচনায় ছিল না, আজকে আলোচনা ছিল না। আচ্ছা, আমি একটু কনফিউজ। আমি ফজলুল আরবি, Please. যে বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা যাবে কিংবা যাবে না, এটা কি হ্যাঁ না এর মধ্যে কোনো ইয়ে আছে? না, সুযোগ আছে, বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা যাবে, আর অবজারভার থাকতে পারবে বাইরে। রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, যে দ্রুত সরবরাহ আইনটা দিলে, এটা কি রোহিতকরণের প্রস্তাব গৃহীত হয়েছে, রাইট? হ্যাঁ, তাই তো বলেছি। ওকে, ঠিক আছে। আমি জাস্ট কনফিউশন ছিল। স্যার, আমি ওবায়দুল কবির মাছরাঙা টিভিতে কাজ করি স্যার। এমনি এর বাইরে স্যার নির্বাচন নিয়ে কোনো কথা আলোচনা হয়েছে? নির্বাচনে কোনো কথা উচ্চারিত হয়নি। বিদেশি লয়ার তো আগের আইনও ছিল, ব্যক্তিগত আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, বৈষম্য করা যাবে না। আপনিও স্যার, আমি রোকন, আমি এমপিতে কাজ করি। মাননীয় প্রধান উপদেষ্টা কোনো অনুশাসন বা কোনো বিশেষ নির্দেশনা দিয়েছেন কিনা আপনাদেরকে বা যারা কর্মকর্তা ছিলেন সচিবালয়ে তাদের উদ্দেশ্যে? না, এখান থেকে সচিবালয়ের কর্মকর্তা তো ছিলেন না। কোনো অনেক সময় অনুশাসন দেওয়া হয় বা কোনো নির্দেশ? আজকে সভায় এই ধরনের কোনো কথা হয়। উনি এডুকেশন মিনিস্ট্রি ভিজিট করেছিলেন। ও হ্যাঁ, তৎসংক্রান্ত আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, আপনারা দেখুন। সেটা কি একটু যদি বলা যায়? আমাদের তো উনি ওইখানে যে একটা ছোট একটা স্পিচ দিয়েছেন, উনি আমাদের নতুন তরুণদের ভাবনা চিন্তার সাথে
ওল্ড জেনারেশনের ভাবনা চিন্তাকে একটু মানে যে গ্যাপটা সেটাকে আরো ন্যারো করতে বলেছেন। উনি নতুন এডুকেশনে ক্রিয়েটিভিটি বাড়ানোর কথা বলেছেন, যাতে আমরা জব সিকার না হয়ে আমরা যাতে এন্টারপ্রেনিউর হই, সেই মেসেজটা দিয়েছেন। এবং সেইভাবে যাতে আমাদের এডুকেশন সিস্টেমটা সেইভাবে যাতে রিফর্ম হয়, এগুলোর কথা বলেছেন। তো আমরা শেষের দিকে এসে গেছি। ওই যে বিদ্যুতের যে আইনটা বাতিল করা হয়েছে, একটা এটা না আমার বাতিলের প্রস্তাব কিন্তু হয়েছে এই আইনের মাধ্যমে এই অনেকগুলো আপনার তিনটা করবেন, অন্য কেউ করুন, আরো আপনারটা অন্য জন্য পাস করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে 7 কলেজের স্টুডেন্টরা